মহাপরিচালক ফারুক আসিফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যে আজকে আমাকে এখানে এই বাংলাদেশের শুধু নয়, আমি বলি যে সেই সময়কার এশিয়া মহাদেশের একজন সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্র নির্মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 3টি বইয়ের পুনঃপ্রকাশনা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য আমার তাকে ধন্যবাদ জানাচ্ছি। ফারুক আসিফকে সত্যি কথা বলে আমি আগে চিনতাম না। সে একজন কবি, সে ধারণা আমার ছিল না। সে যে ভালো লেখক তাও ছিল না। আমি যখন আপনার কেরানীগঞ্জের জেলে বেশিরভাগ সময় কাটাচ্ছি, সেই সময় পত্রিকাগুলো আমরা পেতাম এবং আমাদের চয়েস থাকতো 4টা পত্রিকা দেওয়ার। সেই পত্রিকাগুলোতে আমি তার লেখাগুলো যখন আমি পড়তে শুরু করি, তখন তার সম্পর্কে আমার একটা ধারণা জন্ম হয়। কারণ এই জন্য বলছি যে আসলে রাজনীতিতে আসার পরে তো মেঠো কর্মী হয়ে গেছে, একদম মাঠের সঙ্গেই সম্পর্ক, রাস্তাঘাটে চিৎকার করি, স্লোগান দেই, এই করি। কিন্তু কবিতা পড়া, যেটা আমার তার আগে ছাত্র জীবনে একটা আমার অত্যন্ত আনন্দের ব্যাপার ছিল, সেটা প্রায় ভুলেই যেতে বসেছিলাম। যার ফলে আধুনিক যে কবি যারা আছেন তাদের সম্পর্কে কিন্তু আমার ধারণা অত্যন্ত সীমিত, সেই জন্য আমি অত্যন্ত লজ্জিত বটে। ফারুক আসিফ এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমি দেখছি যে পিআইবি বলে একটা প্রতিষ্ঠান আছে এবং এটা মানুষ জানতে শুরু করেছে। অর্থাৎ এটাকে একটা ভাইব্রেন্ট অর্গানাইজেশনে পরিণত করা, এটা ফারুক আসিফ সাহেব শুরু করেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আসলে নিজের মধ্যে তাড়না না থাকলে, তার ভেতরে যদি আপনার একটা আর্জ না থাকে, তাহলে কোনো কাজ করা সম্ভব হয় না। ফারুক আসিফের মধ্যে এই আর্জ আছে, সেই আর্জ নিয়ে তিনি কাজ করছেন। আমার বিশ্বাস তিনি সফল হবেন। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেবের সম্পর্কে কথা বলা এবং সেটা আবার মাহবুবুল্লাহ ভাইয়ের পরে বলা, এটা খুব কঠিন কাজ। আমি যেটুকু বুঝি তার প্রতিষ্ঠিত দলের একজন কর্মী হিসেবে, যে এটা আমার মাহফুজুল্লাহর বইয়ের, আপনার নিশ্চয়ই অনেকেই মাহফুজুল্লাহর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে যে লেখা বইটা, তার বায়োগ্রাফি, এটা অনেকে হয়তো পড়েছেন, অনেকে হয়তো পড়েননি। যদি না পড়ে থাকেন, আমি অনুরোধ করব যে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর বইটা আপনারা পড়বেন। তাহলে এই কিছুক্ষণ আগে বলা যায় তার সম্পর্কে রিসার্চ করা হয়নি। রিসার্চ করে একটা বই প্রায় 4 বছর ধরে মাহফুজুল্লাহ এই বইটি লিখেছেন এবং আমার বিশ্বাস এই বইটি যদি আপনারা পড়েন, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কে আপনাদের পরিষ্কার একটা ধারণা জন্মাবে। পুরোটা পাবেন না, কিন্তু ধারণাটা পাবেন। সত্যিকার অর্থে একজন ক্ষণজন্মা দেশপ্রেমিক মানুষ, যার জীবনের যতটুকু বেঁচে ছিলেন, কাজ করার সময় থেকে তিনি পুরোটাই দেশের জন্য, মানুষের জন্য করতে চেয়েছেন। তিনি সেনাবাহিনীতে গেছেন সেই দেশকেই সার্ভ করার জন্য, তারপরে বিদ্রোহ করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, সেটাও তার মানুষের জন্যই। এবং পরবর্তীকালে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে যখন জনগণ তাকে সুযোগ দিয়েছে, ওই সুযোগটুকু তিনি কাজে লাগিয়েছেন তার মানুষের জন্যই। এখানে তাকে রাষ্ট্র নির্মাতা বলে বলেছেন অনেকে, অত্যন্ত সত্য কথা। সত্যিকার অর্থেই তিনি এত অল্প সময়ের মধ্যে এত কাজ কি করে করা সম্ভব, আমি অন্তত কনসেপ্ট করতে পারি না। তিনি একাধারে দেশের সমস্ত ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড লোকগুলোকে একখানে করেছেন। তিনি প্রথম যে ক্যাবিনেটটা করেন, এটাকে এখনো বলা হয় দি গ্যালাক্সি অফ ইন্টেলেকচুয়ালস। এবং এটা আপনি যদি দেখেন তার ক্যাবিনেটের মেম্বার কারা ছিলেন, দেশের সর্বশ্রেষ্ঠ মানুষেরা ছিলেন তার ক্যাবিনেটে। সেই আবুল ফজল থেকে শুরু করে একেবারে আপনার ইকবাল মাহমুদ পর্যন্ত সবাই তার ক্যাবিনেটে ছিলেন। কারণ তিনি জানতেন যে মানুষগুলো যারা জ্ঞানী, যারা সবচেয়ে বেশি জানবে, বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আমি যদি ক্যাবিনেট করতে পারি, দেশটাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এত অল্প সময়ের মধ্যে আপনার কৃষি, শিল্প, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি সবখানেই নজর দিয়েছেন। মাহফুজুল্লাহর ওই বইতে
আপনার তৎকালীন অ্যাম্বাসেডার উইলিয়াম বি মাইলাম তার একটা আপনার ছোট্ট একটা কমেন্ট আছে। এই কমেন্টটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি 1981 সালে নিহত না হয়ে 75-এ নিহত হতেন, তাহলে বাংলাদেশ হয় লাইবেরিয়া না হয় আফগানিস্তানের মতো একটা ফেইল্ড স্টেট হয়ে যেত। কথাটা যে কত বড় সত্য তা আমরা যারা ওই সময় আছি, আমাদের মামুল্লা ভাই অর্থনীতিবিদ আছেন, তারা খুব ভালো করে জানেন যে একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি। এমনকি আপনার তৎকালীন শেখ মুজিবুর রহমানের সামনে বসে তৎকালীন অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মুজাহিরুল হক, মজার হক, তিনি বলছেন শেখ মুজিবের সামনে বসে যে বাংলাদেশের অর্থনীতি অতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে। সেই রসাতলে যাওয়া অর্থনীতিকে জিয়াউর রহমান টেনে তুলেছিলেন। এবং আপনার জানেন সবাই হেনরি কিসিঞ্জারের সেই বিখ্যাত উক্তিটা বারবার আমি এই জন্য বলি যে হেনরি কিসিঞ্জারের উক্তিটা ছিল কি যে বটমলেস বাস্কেট, একটা ব্যর্থ হয়ে যাওয়া রাষ্ট্র, সেটাকে আবার এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই তার যোগ্যতা, তার নেতৃত্ব, তার দূরদৃষ্টি সবকিছু দিয়ে তিনি একটা সম্ভাবনাময় একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। মাহফুজুল্লাহ সাহেবের ওই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে কিভাবে তিনি পশ্চিমা বিশ্ব, চীন, ভারত, রাশিয়া সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। এখানে বইটি আছে, আপনার পররাষ্ট্র বিষয়ে কিছুটা আলোকপাত আছে আজকে প্রকাশিত বইগুলোর মধ্যে। তিনি কিভাবে সেটাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন, সম্পর্কগুলোকে কিভাবে ভিন্ন মতের মানুষকে কাছে টেনে আনার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে ইউজ টু বিলিভ ইন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, একটা সমঝোতার রাজনীতিতে তিনি বিশ্বাস করতেন। যার ফলে আপনারা দেখুন 1979 না প্রথম পার্লামেন্ট, 79 সালে, হ্যাঁ এই 79 সালে যে পার্লামেন্টে আপনার যেটা প্রথম নির্বাচন হলো, সেই নির্বাচনে দেখেন কারা আসলো। একদিকে আসলো আওয়ামী লীগের প্রায় 39 জন, আওয়ামী লীগ আসলো 39 জন, আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ অর্থাৎ যেটা জামাত ইসলাম, সে সময় যেহেতু জামাত ইসলামের নামে রাজনীতি করতে পারছিল না, তখন মৌলানা আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আইডিএল তৈরি হয়েছিল। সেই আইডিএলের তখন অনেক কয়েকজন এসেছিলেন, বোধ হয় আমার ঠিক সংখ্যাটা মনে নাই, কত সংখ্যাটা মনে অনেক কয়েকজন এসেছিলেন। অন্যদিকে বিএনপিতে যারা আসলেন তারা হচ্ছেন চারদিক থেকে আসা একটা আপনার সব রাজনৈতিক নেতারা আসলেন। আবার মুসলিম লীগের সবুর খান আসলেন, একদম বামদের মধ্যে থেকে সুরজিৎ সেনগুপ্ত, রাশেদ খান মেনন, আপনার আরো দু একজন, মোহাম্মদ তোহা, মুজফর সাহেব, প্রফেসর মুজফর সাহেব, তারা সব আসলেন। অর্থাৎ পার্লামেন্টটা এমন হলো যে পার্লামেন্টে আপনার সব মতবাদের লোকরা এসে গেলেন। এই পার্লামেন্টের প্রসিডিংস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে কি ধরনের একটা পার্লামেন্ট চলছে, যেখানে পাণ্ডিত্য, উইট, বিদ্যা, জ্ঞানের সমাহার হয়ে গেছে। আমি আপনাদের বলি, যেদিন আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, তার কয়েকদিন পরে যখন পার্লামেন্টের সেশন বসলো, তো ওইখানে আপনার যখন বক্তারা বিভিন্ন দলের গ্রুপের বক্তারা যখন বক্তব্য রাখছেন, তারপরে প্রফেসর মুজাফফর নেপের তিনি যখন বক্তব্য রাখছিলেন, আমার কয়েকটা কথা তখন মনে আছে, কারণ আমি তখন আমাদের উপপ্রধানমন্ত্রী ওই সময় আপনার পররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী এসএম আলী ইদ্রিস সাহেবের সঙ্গে কাজ করছিলাম। তো প্রফেসর মুজাফফর বলছেন যে মানুষ দুইভাবে নেতা হয়, একটা হচ্ছে জন্মগত হবে, আরেকজন হচ্ছে শেখে। তিনি বলছেন জিয়াউর রহমান জন্মগতভাবে নেতা ছিলেন এবং সেইভাবেই তার জন্মের পর থেকে তিনি নেতৃত্বের প্রমাণ দিতে শুরু করেছেন। এই বিষয়গুলো আমাদের সকলের আপনার বোঝা উচিত। আপনারা দেখবেন যদি এই বইগুলো পড়েন, আর ওই মাহফুজুল্লাহের বই পড়েন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রাত্রে একটা দিনও যায়নি যখন তিনি আপনার কাজ করেননি। তার সততার ব্যাপার ঘটে একটু কিংবদন্তির মতো, একেবারে কিংবদন্তির মতো তার সততার গল্প। এত কাছের লোককেও তিনি আপনার কাছে ভিড়তে দিতেন না, কারণ তিনি মনে করতেন যে সেখানে স্বজন প্রীতি দেখা দেবে। এবং আপনার
দুর্নীতির গন্ধ যেখানে পেতেন সেখানে সাথে সাথে আক্রমণ করতেন। একবার হঠাৎ করে আমাদের তৎকালীন উপপ্রধানমন্ত্রী ডক্টর বাড়ি, আপনার অ্যাডভোকেট বাড়ি এসএবারি সাহেব, তিনি আমাকে বললেন যে তুমি একটু চট করে চলে আসতো সন্ধ্যায়, প্রেসিডেন্ট সাহেব আজকে আসবেন। কেন হঠাৎ? বলছে উনি বলেছেন এক কাপ চা খাবেন। তা আমি গেলাম সন্ধ্যায়, আমার বাসায় গিয়ে সব তোর রেডি টেডি করা হয়েছে। তো প্রেসিডেন্ট ঠিক সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে চলে আসলেন, সঙ্গে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এসে কোনো কথা বলে সোজা টকটক করে উপরে উঠে গেলেন। ওনার চলাটাই ছিল এরকম আর কি, একেবারে খুব দ্রুত সবকিছু হাঁটতেন। চলে গেলেন তো নিচে আপনার অফিস রুমে ওনার এডিসি বসলেন, আমি বসলাম। তার দেখি হঠাৎ করে প্রেসিডেন্ট সাহেব এটা কি শুরু করছেন। তো যে আপনি বুঝলেন না, উনি বাড়িতে গিয়ে দেখবেন যে তার মন্ত্রীদের জীবনযাত্রার মান কিরকম, অর্থাৎ কে কত টাকা চুরি করেছে না করেছে সেগুলো বোঝা যাবে, আর সেই সময় কারা সব জীবনযাপন করছে সেটাও বোঝা যাবে। একদিন দেখলাম যে সকালে আপনার সেক্রেটারিয়েটের গেটে খুবই আপনার পুলিশ মিলিটারি আপনার অনেকেই দেখা যাচ্ছে। তা আমি যেহেতু চাকরি করে আমি ঢুকলাম, ঢোকার সময় দেখলাম যে আপনার অনেক দূরেই দেখলাম যে একজন দাঁড়িয়ে আছেন, পোশাক পরা, স্যুট টুট পরা, তার পাশের সামনে দাঁড়িয়ে আছে, দেখলাম প্রেসিডেন্ট জিয়া দাঁড়িয়ে আছে। এবারে উনি দেখছেন যে মন্ত্রীরা কে কখন আসছে, তার টাইমিং ঠিক করার জন্য দেখছেন। এগুলো কিন্তু গল্প না, these are not made up stories, these are facts. অনেকে ভাববে যে এগুলো আমাদের বানিয়ে বলছে, সত্য ঘটনা বলছি। তো এই যে মানুষটা যে তার সমস্ত জীবনটা তার চিন্তা, মেধা, প্রজ্ঞা দিয়ে এই দেশটাকে তৈরি করতে চেয়েছে, তাকে সেই তারাই, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, তারাই সেদিন হত্যা করেছে। আজকের সঙ্গে মিলে যাবে। আজকে আবার যখন আমাদের হাদির মতো ছেলেরা, আমাদের মুগ্ধের মতো ছেলেরা, প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সাইদের মতো ছেলেরা নতুন একটা সুযোগ, সম্ভাবনা সৃষ্টি করেছে, তারা আবার সেই শত্রুরা আজকে সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একজন অনুসারী, ভক্ত। আমি মনে করি যে তাকে যদি আমরা অনুসরণ করি তাহলেই বাংলাদেশকে আমরা সঠিক দিকে নিয়ে যেতে পারবো। এটাই আমাদের মুক্তির জন্য সবচেয়ে চমৎকার একটা রাস্তা তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা তার দর্শন, এই জাতীয়তাবাদই তো হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আধুনিক মানুষ ছিলেন, কোনো ব্যাকওয়ার্ডনেস তার মধ্যে ছিল না। এবং তখন তার একটা পোশাক ছিল যেটা ওই সময় সবচেয়ে বেশি সবাই পরার চেষ্টা করতেন, সেটা ছিল আপনার সাফারি স্যুট পরতেন, সাফারি পরতেন, এবং এত স্মার্ট ছিলেন যে তাকে দেখে সত্যি অভিভূত হয়ে যেতে হতো। আমার একটা কথা মনে আছে, আমরা একবার দিনাজপুর থেকে ফিরছি, সম্ভবত রংপুরে যাব কোন একটা প্রোগ্রামে, প্রেসিডেন্টের কনভয়ের সঙ্গে আমরা যাচ্ছি, হঠাৎ একবার কনভয় থেমে গেল। একটা দিনাজপুর চিড়ির মতো একটা জায়গা আছে, তার আগে একটা আপনার ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে সামনে থেমে গেল। প্রেসিডেন্ট সাহেব নেমে চট করে, নিজে আবার ড্রাইভ করতেন সবসময়, যখন বাইরে যেতেন নিজেই ড্রাইভ করতেন, ডিসি বসা থাকতো পাশে, নেমে উনি একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন। তো সবাইকে ঝপঝপ করে নেমে পড়ে যে জায়গায়, গ্রামের মধ্যে নেমে উনি একটা ছোট ভাঙা বাড়ি একটা, সেখানে গিয়ে ঢুকলেন। ঢুকে উনি দেখলেন যে বাসায় কেউ নেই। তো একজন বুড়ি বেড়ে এসে বলে, বাবা বাসায় তো সবাই তো মাঠে চলে গেছে কাজে, আমি আছি। বলছে, মা আমার খুব পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দেবেন? তো বলছে, বাবা আপনাকে পানি দেবো থেকে কি হচ্ছে, ভেতরে ঢুকে কোনো রকম গ্লাস জোগাড় করে এক গ্লাস পানি নিয়ে এসছে। উনি বলে যে, আপনি আমাকে শুধু একটু পানি দিলেন? সেই বৃদ্ধা ব্যবহারিকা খেয়ে গেছেন। তো বলছে, বাবা ঘরে তো আর কিছু নেই, আপনি যে সব পেঁপে গাছ লাগাতেন তাহলে আমাকে একটা পেঁপে দিতে পারতেন, আপনি যদি একটা কুল গাছ লাগাতেন তাহলে কুল দিতে পারতেন, পেয়ারা গাছ লাগাতেন তাহলে পেয়ারা দিতে পারতেন। এই যে নেমে গিয়ে এই যে কথাগুলো, এগুলো কিন্তু সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। সুধীবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অল্প সময়ের মধ্যে একবার এতটুকু কথা বলা খুব কঠিন। আমাদের ওয়াসিফ সাহেব সঙ্গতভাবেই একটা অভিযোগ করেছেন
যেটা আমি মনে করি অত্যন্ত সংগত অভিযোগ, যে জিয়াউর রহমানকে আমরা ঠিক সেইভাবে বিশ্লেষণ করিনি, রিসার্চ করিনি, তার সম্পর্কে আমরা বিএনপি ফেল করেছি তাকে ইয়াং জেনারেশনের কাছে নিয়ে যাওয়ার জন্য। আই ফুললি এগ্রি। এটা আমাদের দায়িত্ব এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যেহেতু 15টা বছর শুধু মার খেয়েছি আর ছুটে বেরিয়েছি এবং কোনো কিছু করার খুব বেশি সুযোগ পাইনি। জিয়াউর রহমান সাহেব একটা স্কুল করেছিলেন পার্টিকে তৈরি করার জন্য, একটি স্কুল। সেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন ফিরোজ নুন, তখন একজন অত্যন্ত পণ্ডিত মানুষ, তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। সেখানে মন্ত্রীদেরকেও পড়াশোনা করে পরীক্ষা দিতে হতো। তো একটা সব হয়ে গেল, পরীক্ষা হলো, পরীক্ষার পর দেখা গেল সাহাজিদ সাহেব শূন্য পেয়েছেন। মানে আপনি একটা ঘটনা বলছি এই জন্যে যে তখন সেটাই করা হতো, অর্থাৎ এবং সেখানে কোনো বাদ বিচার ছিল, সবাইকে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু থেমে গেছে এরশাদের এসের পরে। আপনার আক্রমণের ফলে বিএনপিকে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, যে তখন আর তার সে কন্টিনিউ করা সম্ভব হয়। আমরা শুরু করেছিলাম, তারপর আবার সেই ফ্যাসিস্ট আক্রমণ বারবার আমরাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। যাই হোক, আমি বিশ্বাস করি এখন সুযোগ এসেছে। এই সুযোগে আমরা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আরো বিকশিতভাবে তাই জনগণের কাছে তুলে ধরতে পারি, তার চিন্তা ভাবনা, তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি, তাহলে নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কিভাবে একজন সৎ মানুষ, একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। এটাই হচ্ছে তার কৃতিত্ব। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা কথা অনুরোধ করতে চাই, কেউ কখনো হতাশ হবেন না, আর মাথাটা নোয়াবেন না। মাথাটা উঁচু করবেন, উঁচু করে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। এটাই হবে জিয়াউর রহমানের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন। ধন্যবাদ।